আচ্ছা, আম আগে সিলেবাসটা দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনার এই কোর্সে একটা মানে সিলেবাসের আগে আইডিয়াটা দিয়ে নিই। আমি এখানে লিখি ফ্লুইড মেশিনারি কোর্সটা মেইনলি সব জায়গায় আর কি যেটা হয়, আপনার কোর্সের ৩টা অংশ আর কি। একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের, যেটা হচ্ছে আপনার ওই টেকনিক্যাল ফিজিক্স কোর্সে ছিল, সেটার একটা রিক্যাপ অংশ থাকে, সেখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, মানে সেটা খুবই গুরুত্বপূর্ণ আর কি বেসিক হিসেবে। তবে ওটা ছোট। এরপরে আসবে হচ্ছে আপনার কম্প্রেসিবল, আর একটা ইনকম্প্রেসিবল মেশিন। আর এগুলোর মধ্যেও আরও অন্যান্য ভাগ আছে, যেমন ইনকম্প্রেসিবল মেশিনকে আবার হচ্ছে আপনার ওয়ার্ক প্রডিউসিং আর ওয়ার্ক, মানে সোজা বাংলায় পাম্প আর টারবাইন, এই দুইটা কেসে ভাগ করা যায়। কম্প্রেসিবল মেশিন হচ্ছে এরোপ্লেন ইঞ্জিন বা এইগুলো আর কি, যেগুলো হচ্ছে কম্প্রেসিবল এয়ারকে নিয়ে কাজ করে। তো সেখানে ড্র্যাগ ফোর্স, লিফট ফোর্সের অ্যানালাইসিস আছে। আপনার এই স্লাইডগুলো ঘেটে যেটা বোঝা গেল, ইনকম্প্রেসিবল মেশিন থেকে আপনাদের কোর্সের কন্টেন্টের পরিমাণটা বেশি, ফলে আপনাকে কোশ্চিন করার সম্ভাবনা এখান থেকে বেশি আসে আর কি। এটাও আছে, এটাও যথেষ্ট রিক্যাপ করছে। আমি স্লাইডগুলোর থ্রুতে একটু যাই। ওকে, এজেন্ডা ঠিক আছে, টিচিং স্টাফ ওকে, ভালো কথা। এই যে রিক্যাপ দিচ্ছে আর কি, শুরুতে ওই যে ফ্লুইড মেশিন কাকে বলে, সিস্টেম কম্পোজড অফ সেভারাল মেকানিক্যাল ফিক্সড অ্যান্ড মোবাইল এলিমেন্টস cinematically connected between them, of which at least one moving part subject to forces and therefore involve a process of exchanging work. In particular, in a fluid machine, the exchange of work with the moving parts occurs by means of an operating fluid. এখন বিষয়টা হলো যে, তাইলে আপনাকে যদি জিজ্ঞেস করে, আপনার এত বড় তো ডেফিনেশন মনে থাকবে না। আপনি সিম্পলি যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে অনেকগুলো মেকানিক্যাল এলিমেন্ট থাকবে এরকম একটা মেশিন, যেটা কিনা কাজ করবে বাই লজ অফ ফ্লুইড মেকানিক্স, এবং যেটার ওয়ার্ক ট্রান্সফার হবে হচ্ছে, আমি ওটা লিখে রাখি, এই নোটটা আপনাকে দিব। তো ফ্লুইড মেশিন, মেশিন কনসিস্টিং অফ মেকানিক্যাল মুভিং পার্টস, যেখানে কিনা ফ্লুইডের এনার্জিকে ট্রান্সফার করা হয়। ফ্লুইড এনার্জি ইজ ট্রান্সফার্ড টু অর ফ্রম দ্য মেশিন। এটা মানে খুব সিম্পল একটা সংজ্ঞা হয়ে গেল কি, ভাইবার জন্য উপযুক্ত। কেননা এখন আপনার পাল্টা একটা কোশ্চিন আসতে পারে যে, আচ্ছা ঠিক আছে, তুমি বললা যে এমন কিছু মেশিন যেটা কিনা, যেটাতে কিনা ফ্লুইড এনার্জি ট্রান্সফার করা হয়, অথবা ওখান থেকে ফ্লুইড এনার্জি আউটকাম হিসেবে বের হয়ে আসে। তো দুইটা এক্সাম্পল দাও, মানে এরকম বলতে পারে যে কোন মেশিনগুলোতে এমন একটা ফ্লুইড মেশিনের উদাহরণ দিতে হবে যেখানে কিনা ফ্লুইড এনার্জি আউটপুট হিসেবে পাচ্ছি, বের হয়ে আসতেছে। আর আরও একটা উদাহরণ দিতে হবে, সেটা হচ্ছে যেখানে ফ্লুইড এনার্জি ইনপুট দেওয়া হচ্ছে, অর্থাৎ ফ্লুইডের এনার্জি ব্যবহার করে মেশিনটা চলতেছে। তাহলে দুইটার উদাহরণ হচ্ছে একটা পাম্প আর একটা টারবাইন। সহজ অ্যান্সার। পাম্পের ক্ষেত্রে যেটা হয় যে, আচ্ছা, পাম্প যেটা করে সেটা হচ্ছে যে মেকানিক্যাল এনার্জিকে ইনপুট হিসেবে নেয়,
নিয়ে আউটপুট হিসেবে ফ্লুইড এনার্জি বা হাইড্রোলিক এনার্জি যেটাকে বলে, তাহলে ওই যে আমরা বলছি যে ট্রান্সফার টু অর ট্রান্সফার ফ্রম, তাহলে আমার ফ্রম দ্য মেশিন, আচ্ছা ফ্লুইডের এনার্জি তাহলে এখানে ট্রান্সফার করা হচ্ছে নাকি ট্রান্সফারড আউট হচ্ছে? এখানে ফ্লুইডের এনার্জি হচ্ছে ট্রান্সফারড আউট হচ্ছে, মানে আউটপুট হিসেবে ফ্লুইড এনার্জি সরি আউটপুট হিসেবে ফ্লুইডের এনার্জি বা হাইড্রোলিক এনার্জি দেয়া হচ্ছে আর কি। টারবাইনে উল্টা কেস আর কি, একদম রিসিপ্রোকাল। লিখলাম না আর কষ্ট করে। আচ্ছা, তারপরে বলছে ইন পার্টিকুলার এ ফ্লুইড মেশিন দ্য এক্সচেঞ্জ অফ ওয়ার্ক উইথ দ্য মুভিং পার্টস অকার বাই মিনস অফ অ্যান অপারেটিং ফ্লুইড, ওইটাই বললাম আর কি, যে প্লেন টেক্সট ল্যাঙ্গুয়েজে বললে ওই অপারেটিং একটা ফ্লুইড থাকে। আচ্ছা, ফ্লুইড মেশিনস ইন্টারাক্ট উইথ দ্য ফ্লুইড টু কনভার্ট দ্য এনার্জি অফ দ্য ফ্লুইড টু মেকানিক্যাল ওয়ার্ক অর সাপ্লাই এনার্জি টু দ্য ফ্লুইড ইউজিং এ মেকানিক্যাল ওয়ার্ক। ওই যে যেটা বললাম যে ফ্লুইডেরটা মানে ফ্লুইডের এনার্জিকে মেকানিক্যাল ওয়ার্ক বানায় অথবা মেকানিক্যাল ওয়ার্ক ইউজ করে ফ্লুইডে এনার্জি বাড়ায়। এইটার উদাহরণ হচ্ছে পাম্প, আর এইটার উদাহরণ হচ্ছে টারবাইন। কোর্সের আউটকাম আমি পড়ে নিছি, আপনি পড়ে নিন, মানে এটা আসার মতো না তাই পড়লাম না। আচ্ছা, এই যে এখানে টপিকগুলা বলছে, আচ্ছা এক মিনিট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি, টপিকগুলো বলছে ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন অফ দ্য ফ্লুইড মেশিন, এই যে ফ্লুইড মেশিনের ক্লাসিফিকেশন একটু পরে আমরা একটু ডিটেলসে পড়বো। এরপরে থার্মোডাইনামিক্স অ্যান্ড মোনোডাইমেনশনাল ফ্লুইড ডাইনামিক্স অফ দ্য ফ্লুইড মেশিন, এটা ওই আপনার কনসেপ্ট অফ এরোডাইনামিক্স অ্যান্ড ফলস, আছে ঠিক আছে, এগুলো পড়বো আস্তে আস্তে, এটা এখানে না বলাই ভালো। টপিক অফ দ্য কোর্স আমি যে বললাম যে কম্প্রেসিবল আর নন কম্প্রেসিবল, এই যেমন নোট এখানে আছে যে আপনার ফ্লুইডের মেশিনগুলোকে দুইটা মেজর পার্টে ভাগ করা যায়, কম্প্রেসিবল মেশিন আর ইনকম্প্রেসিবল মেশিন। আর ফ্লুইড মেকানিক্সের রিক্যাপ তো আসলে আপনি করবেনই, সেটা আসবে আস্তে আস্তে। তো এই কম্প্রেসিবল মেশিনের উদাহরণ আমি দিছিলাম কি, মুখে বলি নেই, আচ্ছা না, কম্প্রেসিবল মেশিনের উদাহরণ হচ্ছে যে পাম্প টারবাইন, এগুলো কম্প্রেসিবল বলতেছি, সরি ইনকম্প্রেসিবল মেশিনের। আর কম্প্রেসিবল মেশিনের উদাহরণ হচ্ছে ব্লোয়ার, ফ্যান, এগুলো মানে যেগুলো হচ্ছে আপনার ইয়েতে ব্যবহার করা হয়, বা উইন্ড টারবাইন মানে এয়ারকে ব্যবহার করে যেখানে। আর পাম্প টারবাইন খেয়াল করে দেখেন, এগুলো সবসময় মোটামুটি পানি বা তরল জাতীয় পদার্থ ব্যবহার করে, লিকুইড ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, তো নন কম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে অর্থাৎ পাম্প টারবাইনের ক্ষেত্রে কী কী পড়ানো হবে? সেন্ট্রিফিক্যাল এবং এক্সিয়াল পাম্প, মানে পাম্প আবার দুই রকমের হয়, সেটা নিয়ে আলোচনা করবে। এবং সেখানে টপিক হিসেবে আসবে স্পেসিফিক স্পিড এবং পাম্পের কোন কোন টাইপটা পছন্দ করা উচিত, ওই ডিজাইনটা কীরকম হওয়া উচিত, কোন স্পেসিফিক পারপাসের ক্ষেত্রে সিরিজে লাগাবো না প্যারালালে লাগাবো, এই ধরনের কিছু ব্যাপার আছে। ভেলোসিটি ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করতে হবে, ক্যাভিটেশন এবং এনপিএসএইচ নিয়ে আলোচনা করতে হবে, ইনসারশন অফ দ্য পাম্প ইন এ হাইড্রোলিক সার্কিট অ্যান্ড ওয়ার্কিং পয়েন্ট, ওকে ঠিক আছে। আর হাইড্রোলিক টারবাইনের কয়েকটা ধাপ আছে, যেমন পেলটন, ফ্রান্সিস, কাপলান, এই তিন ধরনের টারবাইন হতে পারে, সেগুলোর ডিজাইন, সেগুলার এই যে রিলেটেড কিছু ইস্যু থাকে, যেমন ক্যাভিটেশন হতে পারে, ডিফিউজড হতে পারে ওয়াটার, সেগুলো নিয়ে আলোচনা থাকবে আর কি। এরপর কম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে থার্মোডাইনামিক্স অফ কম্প্রেসিবল ফ্লুইড মেশিন, খুব আমি বললাম যে আপনাদের এই কম্প্রেসিবল মেশিনটা একটু কম করে বলে দেওয়া আছে, ইনকম্প্রেসিবল মেশিনটা টপিকে একটু বেশি, সুতরাং এখান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা সরি, তো এই জন্য দেখেন ইনকম্প্রেসিবলে অনেক কিছু নন কম্প্রেসিবল বা ইনকম্প্রেসিবল, এখানে অনেক কিছু পড়তে হচ্ছে, কিন্তু কম্প্রেসিবলে জাস্ট তিনটা জিনিস পড়লেই হচ্ছে, যে কম্প্রেসিবল ফ্লুইড মেশিনের থার্মোডাইনামিক্স নিয়ে হালকা আলোচনা আছে, আর স্পিড অফ সাউন্ড, মাক নাম্বার, ই ফ্লাক্স, এইগুলো কয়েকটা কিছু নাম্বার আছে, কিছু প্যারামিটার আছে, সেইগুলো নিয়ে আলোচনা আছে। সিমিলারিটি থিওরি অ্যাপ্লাই টু কম্প্রেসিবল ফ্লুইড মেশিন, ওকে ঠিক আছে। এরপরে টারবাইন নিয়ে আলোচনা চলতেছে, এক্সিয়াল আর ভলিউমেট্রিক কম্প্রেসর নিয়ে আলোচনা, ওকে। প্রি রিকুইজিট হিসেবে এখানে কিছু দেওয়া আছে, আচ্ছা ভালো কথা, আমি সাজেশন ফর দ্য স্টাডি এগুলো একটু পড়ে দেখবেন। ফাইনাল এক্সামের তো সিস্টেম পাল্টাই গেছে, আপনিই বললেন। অ্যাসেসমেন্টের ক্রাইটেরিয়া, রিকোয়ার্ড স্টাডি মেটেরিয়াল, এই পাওয়ার প্ল্যান্টের স্লাইডগুলো টিমে পাওয়া যায়, আপনি তো সেগুলো আমাকে সাপ্লাই করছেনই। আর ওকে ঠিক আছে, রেফারেন্স বুক হিসেবে যেগুলো দিয়েছে একটাও চিনি না, সবগুলো ইতালিয়ানে লেখা,
এগুলো রিসার্চ টপিক, ঠিক আছে। তাহলে আমরা আচ্ছা এইখানে আলোচনা আছে হচ্ছে এগুলো খুব মামুলি আলোচনা, এর পরের স্লাইডে আরও ভালো করে আলোচনা আছে। আমি স্লাইড থেকে না গিয়ে আমি আগে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে রাখি, তাহলে স্লাইড পড়তে আপনার সুবিধা হবে আই গেস। আচ্ছা প্রথমত ফ্লুইড মেকানিক্সের কিছু রিক্যাপ মার্কা কোশ্চিন আপনাকে করে বসতেই পারে, যে আপনার বেসিক কতটুকু এটা বোঝার জন্য। হয়তো কঠিন কোশ্চিন করলে পারলেন না, তাই সহজ কোশ্চিন হিসেবে এগুলো ধরবে, অন্তত এক্সপেক্ট করবে যে এইটুকু জিনিস আপনি জানেন। তাই এগুলো আমি আজকে একটু রিক্যাপ দিয়ে নিই। প্রথমত ফ্লুইড মেকানিক্স কী জিনিস? ফ্লুইড মেকানিক্স হচ্ছে মেকানিক্সেরই একটা ব্রাঞ্চ, মেকানিক্সের সেই ব্রাঞ্চ যেখানে কিনা ফ্লুইডকে নিয়ে আলোচনা করা হয়। তাহলে ফ্লুইড কি? ফ্লুইড হচ্ছে ফ্লুইড মেনলি দুই ধরনের হয়, লিকুইড আর গ্যাসিয়াস। আচ্ছা, তো লিকুইড যেটা, এইভাবে ফ্লুইড বললে ওনারা মাইন্ড করতে পারেন, কারণ অরিজিনাল টার্ম হচ্ছে, দেখেন লিকুইডকে আপনি যদি একটা সিলিন্ডারের মধ্যে কথার কথা পানি রাখছেন, এরপর এখানে একটা পিস্টন দিয়ে আপনি এটাকে কম্প্রেস করার চেষ্টা করছেন, দেখবেন যে একসময় সিলিন্ডার ভেঙে পানি বের হয়ে চলে যাবে, কিন্তু তারপরও ওয়াটার কম্প্রেসড হবে না। কিন্তু যদি ওই একই সিলিন্ডারের ভেতরেই আপনি যদি গ্যাস রাখেন, হতে পারে বাতাস, তাহলে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ সেটাকে কম্প্রেস করতে পারবেন। তো গ্যাস হচ্ছে কম্প্রেসিবল, যেটাকে কম্প্রেস করা যায়, আর লিকুইড কম্প্রেসিবল না। তাই ফ্লুইডকে ভাগটা আসলে লিকুইড আর গ্যাসিয়াস এভাবে না বলে বলা হয় যে কম্প্রেসিবল আর নন কম্প্রেসিবল। তাহলে এটা হচ্ছে নন কম্প্রেসিবল বা ইনকম্প্রেসিবল লিকুইড, আর গ্যাসিয়াস হচ্ছে কম্প্রেসিবল। ওকে, তাহলে কম্প্রেসিবল এবং নন কম্প্রেসিবল ফ্লুইডের যে মেকানিক্সের যেই স্টাডিতে এই ধরনের ফ্লুইডগুলোকে নিয়ে আলোচনা করা হয়, তখন সেটাই হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তো ফ্লুইডের একটা ভালো সংজ্ঞা আছে, আপনি যদি এটা দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। ফ্লুইড হচ্ছে সেই জাতীয় বস্তু যাদের কিনা যাদের উপরে শিয়ার স্ট্রেস ইনডিউস করলে তার কন্টিনিউয়ালি ডিফর্ম হয়। এটাকে আমি এত বড় সংজ্ঞা লিখবো এখানে, আমি একটু ব্যাখ্যা করেই বুঝাই, তাহলে আপনার মনে থাকবে। বারবার ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, একটা সলিড, একটা কাঠের টুকরা ধরেন, এটা একটা কাঠের টুকরা ধরলাম, মেঝের উপর বসে আছে। আচ্ছা, এর উপরে যদি আপনি এই বরাবর লোড দেন, অর্থাৎ লম্ব বরাবর, তাহলে এই লোডটা হচ্ছে তার অক্ষ বরাবর হলো, এক্সিস বরাবর। তাহলে এক্সিস বরাবর যে লোড, এটাকে বলা হয় এক্সিয়াল লোড। ফোর্স দিছি তো, এই ফোর্সটাকে বলা হয় এক্সিয়াল লোড। আচ্ছা, আমি এক্সিয়াল লোড নিয়ে সংজ্ঞাটা দিই নাই, আমি সংজ্ঞা দিছিলাম শিয়ার স্ট্রেস ইন্ডিউস করার জন্য। শিয়ার স্ট্রেস কী জিনিস? যেখানে কিনা এক্সিসের সাথে লম্ব বরাবর, অর্থাৎ ধরেন কথার কথা এই দিক বরাবর আপনি একটা লোড দিছেন, তাহলে আমার জিনিসটা কীরকম দাঁড়াবে? আমরা জানি যে খুব বড় জোর যেটা হতে পারে সেটা হচ্ছে যে, ভুল ভালো আঁকা ফেলছি, এটা অরিজিনালি যেরকম ছিল তার থেকে একটু বেঁকে যেতে পারে, তাই তো? তাহলে যতটুকু বেঁকে গেল এটা হচ্ছে ডিফরমেশন। যতটুকু বেঁকে গেল এটা হচ্ছে ডিফরমেশন। কিন্তু যদি এটা একটা ফ্লুইডকে করতেন, ধরলাম এটা পানি বা মধু বা হোয়াটএভার কিছু একটা পড়ে আছে, এর উপরে যদি আপনি হালকা শিয়ার স্ট্রেসও দেন, তাহলে সেটা কন্টিনিউয়ালি ডিফর্ম করবে মানে হচ্ছে কিছুক্ষণ পরে দেখা যাবে যে সেটা এইদিকে চলে গেছে, তার কিছুক্ষণ পরে দেখা যাবে যে সেটা আরও একটু গড়ায় গেছে, তার কিছুক্ষণ পরে দেখা যাবে কিনা একেবারে গড়ায় সে নদী হয়ে গেছে, চলে গেছে অন্য কোথাও। অর্থাৎ এটা তো আসলে মানে গড়াইতে পারে না, গড়ায় যাওয়া মানে হচ্ছে মানে ফ্লো করতে পারে না, হচ্ছে কঠিন পদার্থ। এই জন্য কঠিন পদার্থ ফ্লুইড না। তাহলে ফ্লুইডের বেটার সংজ্ঞা হচ্ছে ফ্লুইড ইজ দ্যাট সর্ট অফ সাবস্ট্যান্সেস যাদের উপর শিয়ার স্ট্রেস ইনডিউস করলে, আমি একটু এই টার্মটা লিখে রাখি,
এখানে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে যে কন্টিনিউয়ালি ডিফর্ম করে। ডিফর্ম তো আসলে আমাদের কাঠের টুকরাটাও করে, কিন্তু সে কন্টিনিউয়ালি করে না, একটা নির্দিষ্ট পরিমাণ বাঁকা হয়ে সে থেকে যায়। কিন্তু ফ্লুইড হচ্ছে কন্টিনিউয়াসলি এটা ডিফর্ম করতেই থাকে। এটার নামই আমরা বলি স্রোত বা প্রবাহ বা ফ্লো। যাই হোক, তারপরে হ্যাঁ, কিছু টার্মস এগুলো আপনি হয়তো জানেনই, কিন্তু আপনি এই যে সময় পেলেন না, আমিও কালকে রাতে সময় পেলাম না, তো ভাবলাম লাইভ বোধ হয় আর হবে না, আমি একটু রেকর্ডই করে রাখি। আচ্ছা, সরি, ফ্লুইড প্রপার্টিস, কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করা দরকার। ফার্স্ট অফ অল যেটা মাথায় আসে সেটা হচ্ছে ডেনসিটি। ডেনসিটি ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। দ্যাট মিন্স এটাকে রো দ্বারা প্রকাশ করা হলে মাস টাইম ভলিউম, এগুলো আপনি জানেন ভালো করেই। এসআই ইউনিটে কেজি পার মিটার কিউব, অন্যান্য ইউনিট থাকলে সেটা কনভার্ট করে নিয়ে আসতে হবে। ডেনসিটির সাথে সাথে যে জিনিসটা পড়ে নেওয়া দরকার সেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েটকে গামা দ্বারা প্রকাশ করা হয়, আর এটার কোনো ইউনিট নাই, আমার এখানে লেখা উচিত না এটা। আচ্ছা, গামাটা হচ্ছে কি যে কোনো দেখেন বলছে স্পেসিফিক, তারপরে ওয়েট, তার মানে আপনি কোনো একটা বস্তুর ওয়েটকে যদি তার পার ইউনিট ভলিউমে কত, দেখেন ডেনসিটিকে কিন্তু অনেকে এইভাবে বলে ডেনসিটি অর স্পেসিফিক ম্যাস। তাহলে স্পেসিফিক ম্যাস মানে হচ্ছে মাস টাইম ভলিউম, তাহলে স্পেসিফিক ওয়েট মানে কি হবে? স্পেসিফিক ওয়েট মানে হওয়া উচিত ওয়েট পার ভলিউম। তো এটার ইউনিট হচ্ছে, ওয়েটার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার কিউব। কিন্তু সমস্যা হলো যে স্পেসিফিক ওয়েটকে এই ফরম্যাটে ব্যবহার করা হয় না। বেশিরভাগ সময় যে ফরম্যাটে ব্যবহার করা হয়, দেখেন ওয়েটকে তো আসলে আমি এমজি লিখতে পারি, তাহলে এম বাই ভি তো আসলে আবার রো, এই যে এ এম বাই ভি মানে রো, তাহলে আমি এখানে রো জি লিখতে পারি। আপনি মোস্ট অফ দ্য টাইম স্পেসিফিক ওয়েটকে এই ফরম্যাটেই লিখবেন, রোজি ফরম্যাটে লিখবেন। নিউটন পার মিটার কিউব হচ্ছে এসআই ইউনিট। ব্রিটিশ ইউনিট হচ্ছে বা ইউরোপিয়ান ইউনিটে কোনটা যে ব্যবহার করা হয়, প্রেফার করা হয় আমি ঠিক জানি না, সম্ভবত এসআই ইউনিটই। আচ্ছা, ব্রিটিশ ইউনিটে হচ্ছে ফিট পার পাউন্ড পার ফিট কিউব। আচ্ছা, এনিওয়ে, এরপরে যাই হচ্ছে কি নিয়ে আলোচনা করা যায়, আচ্ছা স্পেসিফিক গ্র্যাভিটিটা বলে নেই। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তাহলে কি হবে, এখানে একটু ব্যাপার আছে। স্পেসিফিক গ্র্যাভিটিকে এস দ্বারা প্রকাশ করা, এবং এটা হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্সের, যেই সাবস্টেন্সের আপনি স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে যাচ্ছেন, ওইটার ডেনসিটি ওয়াটারের ডেনসিটির রেসপেক্টে কতটুকু, সেটা হচ্ছে ওই বস্তুর স্পেসিফিক গ্র্যাভিটি। এখন ধরেন কথার কথা, আমরা জানি যে ফর এক্সাম্পল মার্কারি রো হচ্ছে মানে মার্কারি ডেন্সিটি 19,300 কেজি পার মিটার কিউব। আচ্ছা, তাহলে মার্কারির আপনি এস বলতে পারবেন 19.3, এবং এটার কোনো ইউনিট নাই, ইউনিটলেসকে বলা হয় ডাইমেনশনলেস। আচ্ছা, 19.3 স্পেসিফিক গ্র্যাভিটি, কেননা ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 1000 দিয়ে ভাগ করলে, যে কোনো বস্তুর ডেন্সিটিকে 1000 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। আর এই স্পেসিফিক গ্র্যাভিটি দেয়া থাকলে, যেমন ধরেন বলা হলো যে আপনার দরকার অ্যাকচুয়ালি ঘনত্ব মানে রো মানে ডেন্সিটি, তো দেয়া আছে যে আমার যে সাবস্টেন্স আছে সেটা হচ্ছে কথার কথা 0.3 স্পেসিফিক গ্র্যাভিটি বিশিষ্ট। তাহলে আপনি বুঝে নেবেন যে তার রো আসলে কত, 1000 দিয়ে গুণ করলে হয় 300, তাহলে 300 কেজি পার মিটার কিউব, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, এরপরে আচ্ছা, বাই দ্য ওয়ে, স্পেসিফিক গ্র্যাভিটিটাকেও তো আরেকটু অন্যরকমভাবে লেখা যায়। আমি তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি পাইলাম এস ইকুয়াল রো আপন রো অফ ওয়াটার,
তাহলে তো আমি এটাও বলতে পারি, কারণ হচ্ছে আমি উপরে নিচে জি দ্বারা গুণ করতে পারি না, সমস্যা তো নাই। আচ্ছা, তাহলে এখন মনে করার চেষ্টা করেন, একটু আগে পড়লাম যে রোজি জিনিসটা আসলে একটা ফরম্যাটে লিখলে ওইটা আসলে স্পেসিফিক ওয়েট বোঝায়, অর্থাৎ গামা। তাহলে ওয়াটারের গামার রেসপেক্টে কোনো একটা বস্তুর গামার যে রেশিও, সেটাকেও আসলে স্পেসিফিক গ্র্যাভিটি বলা যায়। আচ্ছা, ল্যাপটপটা চার্জে দেওয়া উচিত ছিল, 1 মিনিট। আচ্ছা, তারপরে চলে আসতেছে ভিসকোসিটি, সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম, ভিসকোসিটি। ভিসকোসিটি জিনিসটা কি, মানে ধরেন ওই সমুদ্রে যখন ঢেউ ওঠে তখন কি হয়, এরকম সমুদ্র চলে যাচ্ছে, একটা মানে একদম উপরের দিকের পানিগুলা লাফায় লাফায় ওঠে না এরকম উপর দিক দিয়ে। এটার কারণটা হচ্ছে কি, যে ফ্লুইড এমন একটা মানে সাবস্ট্যান্স, যার কিনা ভিতরে ভিতরে যদি আমি অনেকগুলো লেয়ার চিন্তা করি, তাহলে প্রত্যেকটা লেয়ারের রিলেটিভ যে ভেলোসিটি, সেটাকে অপোজ করার চেষ্টা করে। অর্থাৎ ধরেন যে এই লেয়ারটা, এই যে এটা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে এইদিকে যাচ্ছে, এবার তার উপরের যে মানে স্তরটা, সেটা যদি তার থেকে একটু বেশি ভেলোসিটিতে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই দুই স্তরের মাঝামাঝি একটা বিপরীত দিকে একটা ফোর্স ক্রিয়েট হয়। ওরা চায় না যে একজনের রেসপেক্টে, একটা লেভেলের রেসপেক্টে আরেকটা লেভেল মানে একটু বেশি স্পিডে যাক, রিলেটিভ ভেলোসিটি থাকা যাবে না। এই যে ধর্মটা, এই যে প্রপার্টিটা, এই প্রপার্টির নাম হচ্ছে ভিসকোসিটি, এবং যে ফোর্সটা তৈরি হয় এটার নাম হচ্ছে ভিসকাস ফোর্স। তো এইটা ডিটারমাইন করে দিছিল নিউটনের ভিসকোসিটির লটা আমি সুন্দর মতো লিখি। নিউটনের ভিসকোসিটির ল দুইভাবে লেখা যায়, একটা ফোর্স টার্মে আর একটা হচ্ছে স্ট্রেস টার্মে। তো আমি আগে ফোর্স টার্মটা বলি। উনি বলতেছিল যে এটা ইকুয়াল টু হচ্ছে ইটা এ ডিভি ওভার আই গেস ডিওয়াই, ডিওয়াই লেখাই ভালো, যেখানে এটা কিনা ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আচ্ছা, আমি একটু ভালো করে লিখি পরের পৃষ্ঠায়। এখানে এই যে ডিভি ওভার ডিওয়াই, এটাই হচ্ছে, আমি একটা চিত্র আঁকাই। ধরেন এটা হচ্ছে একটা ফ্লুইড, এইদিকে চলাফেরা করার চেষ্টা করতেছে, আমি এইদিকে তাকে একটা ফোর্স দিছি যার কারণে সেই দিকে চলে যাচ্ছে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে যেটা কিনা মেঝের সাথে লেগে আছে যে স্তরটা পানির, অর্থাৎ এই স্তরটা, সেটার ভেলোসিটি 0, এটা কোনো বেগেই গতিশীল থাকবে না। আচ্ছা, তার উপরের স্তর আরেকটু বেশি বেগে যাইতে থাকবে, তার উপরের স্তরটা আরেকটু বেশি, তার উপরের স্তরটা সবচেয়ে বেশি। এই যে একটা গ্রেডিয়েন্ট, একটা কার্ভ তৈরি হলো না এখানে ভেলোসিটি, এইটার যে স্লোপ অফ দিস কার্ভ, এই কার্ভের স্লোপটাই হচ্ছে এটা। তো এ হচ্ছে অবভিয়াসলি এরিয়া, কন্ট্যাক্ট এরিয়া, এটা এইটুকুর যে এরিয়া আর কি, আর এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি।